এবারে কিছু পুরোনো আমলের গাল গল্প করা যাক। দিল্লির বাদশাহের সনদ নিয়ে খানজাহান আলী নামে একজন সেনাপতি এসেছেন যশোর শাসন করতে। এই খানজাহান আলীকে অবশ্য আমাদের বিশেষ প্রয়োজন নেই, আমাদের আগ্রহ তার এক কর্মচারী সম্পর্কে। তবু খানজাহান আলীর উল্লেখের প্রয়োজন হলো কারণ এই ব্যক্তিটির নাম আছে ইতিহাসের পৃষ্ঠায়। ইনি মারা যান 1458 খ্রিস্টাব্দে। তখনও চৈতন্যদেব জন্মাননি। তৎকালে বাঙালিদের নামের সঙ্গে কোনো পদবি যুক্ত হওয়ার রেওয়াজ ছিল না। গোত্র এবং গ্রামের পরিচয়েই মানুষের পরিচয়। খানজাহানের সেই কর্মচারীটির সঠিক নামও আমরা জানি না। সে ব্রাহ্মণের ছেলে। নবদ্বীপের কাছে পিরোলা গ্রামে তার জন্ম। সে এক সুন্দরী মুসলমান রমণীর প্রতি প্রণয়াসক্ত হলো। সে প্রণয় এমনই তীব্র যে তার জন্য সে জাত ধর্ম বিসর্জন দিতেও প্রস্তুত। হিন্দু ধর্ম এমনই কঠোরভাবে গণ্ডিবদ্ধ যে সেখানে অন্য ধর্মের মানুষের কোনো ক্রমেই প্রবেশ অধিকার নেই। ব্রাহ্মণের ছেলে যবনী বিবাহ করলে তার স্ত্রীকে তো কোনো ক্রমেই হিন্দুত্বে বরণ করা যাবে না, বরং সে ছেলেটেরই জাত যাবে। সুতরাং প্রণয় পরিণামে এই ব্রাহ্মণ সন্তানটি জাতিভ্রষ্ট হলেও তার নতুন নাম হলো মাহমুদ তাহির। সে পিরোলা গ্রাম থেকে এসেছে বলে আগে তাকে পিরোলিয়া বলে ডাকা হতো। এই নামটিরও একটি চমৎকার মুসলমানি রূপ পাওয়া গেল, পীর আলী। হিন্দু ধর্ম নতুন কারুকে গ্রহণ করে না, বরং নিজের লোকদেরই পরধর্মের দিকে ঠেলে দেয়। পৃথিবীর অপর ধর্মগুলি কিন্তু নবাগতদের সাদরে অভ্যর্থনা জানায়, এমনকি অনেক সময় কিছু কিছু পুরস্কারেরও ব্যবস্থা করে। ধর্মান্তরিত হবার পর পীর আলী তার প্রভুর নেক নজরে পড়ল এবং বকশিস হিসেবে পেয়ে গেল একটি পরগনা। সেই পরগনাটির নাম চেঙ্গুটিয়া। ক্রমে এই পরগনাদার পীর আলী বেশ একটি মান্যগণ্য লোক হয়ে উঠল এবং প্রায়ই ধুমধাম করে নানা রকম উৎসবের আয়োজন করত। কথাই বলে নতুন মুসলমান গরু খাওয়ার জং। পীর আলী নিজে তো খেতেনি, উপরোক্ত সকলকেই গোমাংস ভক্ষণের উপকারিতা বিষয়ে নানা কথাবার্তা শোনাতেন। কিন্তু চেঙ্গুটিয়া পরগনাটি হিন্দু প্রধান এবং এখানে বেশ কিছু ব্রাহ্মণের বাস। সুতরাং পীর আলীর মতামত সহজে জনপ্রিয় হওয়ার সম্ভাবনা ছিল না। কামদেব ও জয়দেব নামে দুই ব্রাহ্মণ দেওয়ানি করত এই পীর আলীর অধীনে। একদিন তারা তাদের সহৃদয় প্রভুর সঙ্গে একটি অপ্রত্যাশিত রসিকতা করে ফেলল। সেটিই তাদের জীবনের মহত্তম ভুল, অথবা ভুলই বা বলছি কেন, এইসব ঘটনাই তো ইতিহাসের কৌতুক। রোজার মাস। উপবাসী পীর আলী তার পাত্রমিত্রের সঙ্গে নানা বিষয়ে আলোচনা করছেন। তার হাতে একটি গন্ধলেবু, মাঝে মাঝে সেটি নাকের কাছে এনে শুকছেন তিনি। এমন সময় কামদেব ও জয়দেবের মধ্যে একজন কেউ বলল, উজির সাহেব, আপনার আজকের রোজা তো ভঙ্গ হয়ে গেল। বিস্মিত পীর আলীকে সে আরো বুঝিয়ে দিল যে তাদের শাস্ত্রমতে গ্রাণেরও অর্ধভোজনম, সুতরাং রোজার মাসের নিয়ম রক্ষা হলো না। এই শুনে পীর আলী হাসলেন। সেই হাসির মধ্যে গভীর মতলব ছিল। এরপর একদিন পীর আলী তার দরবারে বহু হিন্দুকে নিমন্ত্রণ করে কথাবার্তার মাঝে হঠাৎ ভৃত্যদের কি এক ইঙ্গিত করলেন। অমনি ভৃত্যরা অনেকগুলি জ্বলন্ত উনুন নিয়ে এলো সভাকক্ষে। সেই সব উনুনের উপর কড়াইতে গোমাংস রান্না হচ্ছে। লোকশ্রুতি এই, সেদিন পীর আলী 100 গো বধ করেছিলেন। গোমাংসের গন্ধ পেয়ে অনেক হিন্দু নাকে কাপড় দিলেন, অনেকে সভা ছেড়ে পালালেন। কিন্তু পীর আলী চেপে ধরলেন কামদেব আর জয়দেবকে। তিনি বললেন, তোমরা পালাচ্ছ কেন? তোমাদেরই শাস্ত্র মতে তোমাদের অর্ধেক ভোজন হয়ে গেছে এবং সেই অনুযায়ী তোমাদের জাত গেছে। সুতরাং আর চক্ষু লজ্জা রেখে লাভ কি? আমার পাশে বসে বাকি ভোজনটাও সেরে নাও। ধর্মান্তরিত হবার পর কামদেব আর জয়দেবের নাম হলো কামালউদ্দিন ও জামালউদ্দিন এবং উপহার পেল জায়গির। কিন্তু ঘ্রাণে অর্ধভোজনের মতো হিন্দু পরিবারের অর্ধেক মুসলমান হলে বাকি অর্ধেকেরও নিষ্কৃতি পায় না। কামদেব জয়দেবের আর দুই ভাই ছিল, তাদের নাম রতিদেব আর সুখদেব। সমাজ খরখস্ত হলো এদের প্রতি। আত্মীয় স্বজনদের মধ্যে জল অচল হলো এবং পীর আলীর নামের সুবাদে এদের পরিবারের নামের সঙ্গে পীর আলী অপবাদ যুক্ত হয়ে গেল। লোকে এদের পুরোপুরি ব্রাহ্মণ বলে না, বলে পীর আলীর বামুন। আত্মীয় স্বজনদের অত্যাচার সহ্য করতে না পেরে এই দুই ভাইয়ের মধ্যে রতিদেব গৃহত্যাগ করল। খুব সম্ভব তার কোনো পুত্রকন্যা ছিল না, তাই বৈরাগ্য গ্রহণ তার পক্ষে সহজ হয়েছিল। কিন্তু সুখদেব পড়ল মহাবিপদে। তার নিজের বিবাহযোগ্য কন্যা রয়েছে, এক ভগ্নীরও তখনও পর্যন্ত বিবাহ দেওয়া হয়নি। পরিবারে খুঁত লেগে গেছে বলে এই দুই কন্যার বিবাহের জন্য কোনো পাত্র পাওয়া যায় না। তখন সুখদেব সমাজের বিরুদ্ধে প্রয়োগ করল তার শেষ অস্ত্র।
যার চেয়ে অমোঘ অস্ত্র আর হয় না। টাকা দিয়ে সে কিনে ফেলল দুজন ব্রাহ্মণকে। সুখদেবের ভগ্নীর বিবাহ হলো ফুলে গ্রামের মঙ্গলানন্দ মুখোপাধ্যায়ের সঙ্গে এবং কন্যার স্বামী হলো পিঠাভোগ গ্রামের জগন্নাথ কুশারী। যৌতুক হিসেবে উভয়েই পেল প্রচুর জমি ও ধন। পরবর্তীকালে সুখদেব, মঙ্গলানন্দ, জগন্নাথের সন্তান সন্ততিরা সকলেই পিরালির ব্রাহ্মণ বলে চিহ্নিত হয়ে রইল। সকলের কথা থাক, আমরা শুধু জগন্নাথ কুশারীকেই অনুসরণ করি। যেমন গাঙ্গুল গ্রামের ব্রাহ্মণেরা গাঙ্গুলি, সেরকম ক্রুশ গ্রামবাসীরা কুশারী। এই কুশ গ্রামটি বর্ধমান শহরের কাছে। ক্রমে এই কুশারীরা বাঁকুড়ার সোনামুখী, খুলনার পিঠাভোগ এবং ঢাকার কয়কীর্তন গ্রামেও বসতি নেয়, অথবা বলা যায় সেই সব গ্রামের গ্রামীণ বা গাঁই হয়। আমাদের এই কাহিনীতে পিঠাভোগের কুশারীদের গুরুত্ব অনেকখানি। এই কুশারীরা সুদীর্ঘ বংশগৌরব দাবি করতে পারে। আদিসুর নামে গৌড়ের জনৈক রাজা, যিনি পৌরাণিক বা ঐতিহাসিক তা বলা শক্ত। আমরা এই পরিচ্ছদের শুরুতেই এসব কাহিনীকে গালগল্প বলে অভিহিত করেছি। কনৌজ থেকে 5 জন খাঁটি ব্রাহ্মণ আনিয়েছিলেন। ধরে নেওয়া যায় গৌড় বাংলা তখন ছিল অনার্য অধিষ্ঠিত। এই পঞ্চব্রাহ্মণ সেই শাণ্ডিল্য, ভরদ্বাজ, কাশ্যপ, বাৎস এবং সাবর্ণ গোত্রের উদ্ভব করে। উত্তরকালে এইসব গোত্র বিভাগ প্রচুর জটিলতার সৃষ্টি এবং অনাসৃষ্টি করেছিল। শাণ্ডিল্য গোত্রের প্রথম পুরুষের ক্ষিতীশের এক পুত্রের নাম ভট্টনারায়ণ, যিনি প্রখ্যাত সংস্কৃত নাটক বেণী সংহারের রচয়িতা বলে অনেকের ধারণা। সেই ভট্টনারায়ণের বংশধর আমাদের আলোচ্য কুশারীরা। মূল শাণ্ডিল্য গোত্রের জন্য এদের বন্দঘটি বা বন্দ্যোপাধ্যায় বলে কেউ কেউ উল্লেখ করেছেন বটে, কিন্তু গাঁই নিরীক্ষে এরা কুশারী। এমতো বংশগৌরব থাকলেও যবন সংগ্রহ হেতু পিঠাভোগের কুশারীদের পিরালি নাম অর্শে গেল। ধর্ম ও সমাজপতিদের অত্যাচার তাদের সইতে হয়েছে বহু প্রজন্ম ধরে। অনেককাল পরে তারা এর শোধ নেয়। এবার কয়েক শতাব্দী পেরিয়ে আসা যাক। ওই কুশারী বংশেরই এক সন্তান পঞ্চানন এবং তার খুলতাত সুখদেব আত্মীয়দের সঙ্গে বিবাদ করে স্বগ্রাম ছেড়ে বেরিয়ে পড়লেন ভাগ্যান্বেষণে। ঘুরতে ঘুরতে এরা এসে পৌঁছলেন গোবিন্দপুরের খাঁড়ির কাছে। খাটো জাতের ব্রাহ্মণ হলেও তাদের সাজ পোশাকের কোনো ত্রুটি ছিল না। পরিধানের পট্টবস্ত্র, মাথার স্থূল শিখা এবং ললাটে চন্দন, গাত্রবর্ণ অতিশয় গৌর, দেখলেই ব্রাহ্মণ বলে চেনা যায়। গোবিন্দপুরে খাঁড়ির পাশে তখন শুধু কয়েক ঘর জেলে, মালো, কৈবর্তের পাশ। ব্রাহ্মণ দেখে তারা সাষ্টাঙ্গে প্রণাম করলো এবং সেখানেই অধিষ্ঠিত হবার অনুরোধ জানালো। গ্রামের মধ্যে ব্রাহ্মণদের আশ্রয় দেওয়া একটি বড় পুণ্যকর্ম। সেই গোবিন্দপুরের খাঁড়ির নামই ইদানিং আদিগঙ্গা বা টালির নালা। গোবিন্দপুর, সুতান্টি এবং কলকাতা নামে 3টি গ্রাম জুড়ে ইংরেজরা তখন নতুন একটি শহরের পত্তন করছে। এই খাঁড়ি দিয়ে জাহাজ চলাচলের সুবিধার জন্য এটিকে কেটে প্রশস্ত করা হচ্ছে এবং গ্রামের লোকদের সঙ্গে যোগাযোগ করবার জন্য সাহেবরা যখন আসে তখন গ্রামের জেলেরা নিজেরা কথা বলার সাহস না পেয়ে ব্রাহ্মণ দুজনকে এগিয়ে দেয়। ব্রাহ্মণ দেবতুল্য, তাই গ্রামের মানুষ তাদের ঠাকুর বলে ডাকে। সাহেবেরা সঠিক উচ্চারণ করতে পারে না বলে তারা বলে ট্যাগর। কুশারী ও পিরালি পরিচয় মুছে ফেলে পঞ্চানন ও সুখদেব ঠাকুর হয়ে গেলেন। এই ঠাকুররাই কলকাতার আদিযুগের স্টিভেডর এবং কন্ট্রাক্টর। প্রথম পঞ্চানন ও সুখদেব সাহেবদের জাহাজে মালপত্র সরবরাহ করতেন। তারপর সাহেবদের সঙ্গে ভালো মতন পরিচয় হয়ে যাবার ফলে আরো নানা রকম কাজের ভার পেতে লাগলেন তারা। নতুন শহরে তখন অনেক প্রকার কর্ম উদ্যম চলছে। বর্গির হাঙ্গামা থেকে রক্ষা পাবার জন্য কাটা হলো মারহাট্টা ডিচ। সিরাজউদ্দৌলা হঠাৎ এসে কলকাতার কেল্লা গুড়িয়ে দেবার পর ইংরেজরা ময়দানের ফাঁকা জায়গায় মজবুত করে তৈরি করে নতুন কেল্লা বা ফোর্ট উইলিয়াম। এইসব কাজের ঠিকাদারির ভার পায় ওই 2 ঠাকুরের পুত্র ও পৌত্রেরা। ঠাকুরদের তখন এতই ধন সম্পদ বৃদ্ধি পেয়েছিল যে শোনা যায় দুর্গম বন জঙ্গল সাফ করে তারা যেখানে একটি বাগান বাটি প্রস্তুত করেন, পরে সেখানেই তৈরি হয়েছিল ওই নতুন কেল্লা। পরবর্তীকালে এই বংশের আর 2 উল্লেখযোগ্য ভ্রাতার নাম নীলমণি এবং দর্পনারায়ণ। দুজনেই যথেষ্ট ধনাঢ্য, তবে নীলমণি অনেক বেশি কর্মবীর। গোবিন্দপুরে খাঁড়ির কিনারা ছেড়ে ঠাকুরেরা এখন চলে এসেছে মেছোবাজারের পাথরিয়া ঘাটা নামের অভিজাত পল্লীতে। ছোট ভাইকে সংসার দেখাশোনার ভার দিয়ে নীলমণি প্রায়ই
বাইরে বাইরে কাটান। ইংরেজ কোম্পানির সঙ্গে তিনি চাকরির সূত্রে আবদ্ধ। কখনো তিনি যান চট্টগ্রামে, কখনো উড়িষ্যায়। অর্থ উপার্জনের উদ্দেশ্য ছাড়াও তার চরিত্রে দুঃসাহস ছিল যথেষ্ট। দেওয়ানি কাজে সেকালে অর্থগম হতো বিস্তর। সমস্ত টাকা নীলমণি পাঠিয়ে দিতেন ছোট ভাইয়ের কাছে। একসময় চাকরি ত্যাগ করে নীলমণি গৃহে ফিরলেন। সেখানে তার জন্য এক বিরাট অশান্তি অপেক্ষা করেছিল। তাদের গৃহে তখন অতুল বৈভব। কিন্তু ছোট ভাই দর্পনারায়ণ দাবি করলেন যে এর অধিকাংশই তার নিজের উদ্যোগ ও বিচার বুদ্ধির ফল। এর ফলে নীলমণির অংশ সামান্যই। নীলমণি বিদেশ থেকে টাকা পাঠিয়েছেন বটে, কিন্তু দর্পনারায়ণ নিজ কৃতিত্বে সম্পত্তি বহুগুণ করেছেন। ভাতৃবিরোধ একসময় এমনই চরমে উঠল যে এক বর্ষায় রাতে নীলমণি তার স্ত্রী, পুত্র, কন্যার হাত ধরে এবং গৃহদেবতা নারায়ণশিলার সঙ্গে নিয়ে পাথুরিয়াঘাটার বাড়ি থেকে বেরিয়ে পড়লেন। আর কোনোদিন ফিরবেন না। দর্পনারায়ণ তার দাদার হাতে নগদ 1,00,000 টাকা তুলে দিয়েছেন এবং তাকে দিয়ে স্বীকার করে নিয়েছেন যে বসতবাটি এবং ভূসম্পত্তির উপর নীলমণির আর কোনো অধিকার রইল না। বৃষ্টিময় অন্ধকার রাতে নীলমণিকে অবশ্য সপরিবারে পথে পথে ঘুরে বেড়াতে হলো না। ব্রাহ্মণকে ভূমিদানের পুণ্য অর্জনের জন্য তাদের আশ্রয় দিলেন কলকাতার এক বিখ্যাত ধনপতি। এর নাম শেঠ বৈষ্ণবচরণ। এ বৈষ্ণবচরণ ধনী হয়েছিলেন গঙ্গাজলের ব্যবসায়। হিন্দুদের বিবাহ থেকে শাস্ত্র পর্যন্ত এবং প্রতিদিনের পুজো আচ্চায় গঙ্গাজলের প্রয়োজন। এমনকি আদালতেও শপথ নেবার সময় গঙ্গাজল স্পর্শ করতে হয়। মুখ বন্ধ মাটির হাঁড়ি ভর্তি গঙ্গাজল চালান যেত গঙ্গা বর্জিত অঞ্চলে। দুধে ভেজাল মিশ্রণের চল না হলেও তখনই নিশ্চিত গঙ্গাজলের ব্যবসায় নানা রকম কারচুপি ছিল, যে কারণে অন্যান্য গঙ্গাজল ব্যবসায়ীদের তুলনায় শেঠ বৈষ্ণবচরণের নামাঙ্কিত শিলমোহর করা গঙ্গাজলই ছিল বেশি বিশ্বাসযোগ্য। এমনকি সুদূর তেলেঙ্গানার রাজাও গঙ্গাজল নিতেন এর কাছ থেকে। জোড়াসাঁকো অঞ্চলে শেঠ বৈষ্ণবচরণ প্রদত্ত জমিতে প্রতিষ্ঠিত হলো ঠাকুর বংশের দ্বিতীয় শাখাটি। নিজে আরো জমি কিনে ক্রমে ক্রমে নীলমণি সেখানে তৈরি করলেন তার নিজস্ব প্রাসাদ। নীলমণির 3টি সন্তান। পিতার মৃত্যুর পর রামলোচনের ওপর পড়ল সংসারের ভার এবং তিনি দক্ষতার সঙ্গেই সে কার্য সম্পন্ন করতে লাগলেন। ছোট 2 ভাইয়ের পরিবারের রক্ষণাবেক্ষণও করেন তিনি এবং কিছু কিছু জমিদারি কিনে তিনি আস্তে আস্তে কলকাতার ধনী সমাজে নিজের স্থান করে নেন। রামলোচন ছিলেন শৌখিন এবং বিলাসী পুরুষ। সারাদিন কাজকর্মে ব্যস্ত থাকলেও অপরাহ্নে তিনি একবার হাওয়া খেতে বের হবেনই। পরনে লম্বা কুর্তা, দোপাট্টা ও তাজ অর্থাৎ মুকুটের মতো পাগড়ি। গৃহের সামনে নিজস্ব তানজাম প্রস্তুত। সেই তানজামে চড়ে তিনি ময়দানের দিকে যান বিশুদ্ধ বায়ু সেবন করার জন্য। পরিচিত আত্মীয় বন্ধুদের বাড়ি বাড়ি ঘুরে খবরাখবর নেওয়াও ছিল তার অভ্যেস। ততদিনে 2 ঠাকুর পরিবারের বিবাদ মিটে গেছে। রামলোচন প্রায়ই যান পাথুরিয়াঘাটের বাড়িতে। পিতপুরুষের ভদ্রাসন দেখে আসেন। আসা যাওয়ার পথে যতগুলো দেবালয় পড়ে সব জায়গাতেই নেমে তিনি ভক্তিভরে প্রণামী দেন। মাঝে মাঝে তার বাড়িতে বসে মজলিস। রামলোচন ঠাকুরের সাংস্কৃতিক রুচি সমসাময়িক ধনীদের চেয়ে অনেক উন্নত। শুধু বায়নাচ দেখে প্রমোদ করার বদলে তিনি কালোয়াতি গায়কদেরও ডেকে আনেন। কোনোদিন বা দাঁড়া কবি বা বসা কবিদের নিয়ে আসর জমান। রাম বসু, হরু ঠাকুরের মতো কবিগণও এই আসরে এসেছেন। রামলোচনের কোনো পুত্র সন্তান ছিল না। এক কন্যা জন্মেছিল, সেও অকাল মৃতা। পত্নী অলকা সুন্দরীর সম্মতি নিয়ে তিনি তার মেঝ ভাইয়ের একটি ছেলেকে দত্তক হিসেবে গ্রহণ করেন। তার সাধ ছিল ছেলেটিকে তিনি নিজের আদর্শে গড়ে তুলবেন, কিন্তু উপযুক্ত সময় পেলেন না। একদিন হঠাৎ পীড়িত হয়ে পড়ে তিনি বুঝলেন যে তার দিন শেষ হয়ে এসেছে। পুত্রটির যখন 13 বছর বয়স তখন রামলোচন ঠাকুর ইহধাম থেকে প্রস্থান করলেন। রামলোচনের সেই দত্তক পুত্রের নাম দ্বারকানাথ। পালিকা মাতা অলকা সুন্দরী এবং নিজের বড় ভাই রাধানাথের তত্ত্বাবধানে দ্বারকানাথ মানুষ হতে লাগলেন। তখনও হিন্দু কলেজের প্রতিষ্ঠা হয়নি। জোড়াসাঁকোতেই ফিরিঙ্গি কমল বসুর বাড়িতে শেরবোর্ন নামে একজন সাহেব একটা স্কুল খুলে বসেছিলেন। শেরবোর্নও পুরোপুরি সাহেব নন। এর মা ছিলেন ব্রাহ্মণী এবং সে কথা তিনি প্রকাশ্যে সগর্বে সকলকে জানাতেন। এই শেরবোর্নের স্কুলে দ্বারকানাথ পড়তে লাগলেন এনফিল্ড স্পেলিং, রিডিং বুক, তুতিনামা এবং তোতা কাহিনী, ইউনিভার্সাল লেটার রাইটিং, কমপ্লিট লেটার বুক এবং রয়্যাল ইংলিশ গ্রামার। 18 বছর বয়স পূর্ণ হলেই দ্বারকানাথ স্বাবলম্বী হয়ে নিজের পথ প্রস্তুত করতে উদ্যত হলেন। পালক পিতার কাছ থেকে দ্বারকানাথ জমিদারি সম্পত্তি পেয়েছিলেন বটে, কিন্তু তার আয় খুব বেশি কিছু নয়।
সেই ছোট জমিদারি নিয়ে সন্তুষ্ট থাকার মতো মন নিয়ে তিনি জন্মাননি। এই মানুষ অন্য ধাতু দিয়ে গড়া। কাজে ঝাঁপিয়ে পড়ে তিনি অল্প কয়েক বছরের মধ্যেই কাছাকাছি অন্য সকলকে ছাড়িয়ে যেতে লাগলেন। সরকারের অধীনে তিনি দেওয়ানের চাকরি করেছেন। জমিদারদের মামলা মোকদ্দমায় তিনি ল এজেন্ট হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এবং বাড়িয়েছেন পরগনার পর পরগনার নিজস্ব জমিদারি। জমির মালিকানার প্রতি বঙ্গবাসীদের আকর্ষণ অত্যাধিক। কিন্তু দ্বারকানাথ বুঝেছিলেন যে ভূমিরূপ ধন যক্ষে আগলালেও লক্ষ্মীর আনাগোনা চলে বাণিজ্যেই। বহু রকম ব্যবসায় দ্বারকানাথ নিজেকে ছড়িয়ে দিলেন। ব্যাংকিং, ইন্স্যুরেন্স, রেশম, নীল, কয়লা এবং জাহাজ চলাচল। দ্বারকানাথের পূর্বপুরুষ জাহাজে মালপত্র ওঠানো নামানোর কাজে ভাগ্য ফিরিয়েছিলেন। দ্বারকানাথ স্বয়ং জাহাজ কিনে দেশ বিদেশে মালপত্র আমদানি রপ্তানি করতে লাগলেন। এমনকি স্বাধীনভাবে ইংরেজদের সঙ্গে অংশীদার হয়ে স্থাপন করলেন এক কোম্পানি। নেটিভদের পক্ষে এটা একটা চমকপ্রদ ঘটনা। দ্বারকানাথের উদ্যম ও ব্যক্তিত্বে এমনই ঔজ্জ্বল্য যে কারটেগর কোম্পানির মহামান্য বড়লাট বাহাদুর লর্ড উইলিয়াম বেন্টিং এক চিঠি লিখে দ্বারকানাথকে অভিনন্দন জানালেন যে ইংরেজ ও দেশীয় লোকেরা মিলে যৌথ কারবার পরিচালনায় আপনিই প্রথম দৃষ্টান্ত স্থাপন করলেন। অবশ্য একটু ভুল করেছিলেন বেন্টিং। এ ব্যাপারে দ্বারকানাথ প্রথম নন। দ্বিতীয়, বাণিজ্য ক্ষেত্রে তখন তার একজন মাত্র যথার্থ প্রতিদ্বন্দ্বী ছিল। তার নাম রুস্তমজি কাওয়াসজি। এরও প্রধানত জাহাজেরই ব্যবসা। কলকাতা বন্দর জাহাজ নির্মাণের জন্য বিখ্যাত। রুস্তমজি একের পর এক জাহাজ তৈরি করিয়ে জলে নামাচ্ছেন এবং ইংরেজদের সঙ্গে অংশীদারিত্বে রুস্তমজি টার্নার অ্যান্ড কোং খুলে ফেলেছেন। বেন্টিং এর অভিনন্দন বার্তাটি সংবাদপত্রের লেখকরা একটু সংশোধন করে নিল। দ্বারকানাথ হিন্দুদের মধ্যে প্রথম। রুস্তমজি হিন্দু নন, ইনি ইরানের অগ্নি উপাসক পার্সি জাতীয়। আরবি মুসলমানরা ইরান দখল করে নেবার পর অনেক পার্সি এসে আশ্রয় নেয় ভারতের পশ্চিম উপকূলে। তাদেরই বংশধর এই রুস্তমজি। বোম্বাই থেকে জাহাজ যোগে এসে উপস্থিত হয়েছিল এই নতুন শহরে, যে শহরে ব্যবসা বাণিজ্যের জন্য ভারতের মধ্যে সবচেয়ে লোভনীয় স্থান। রুস্তমজি ব্যবসায়ীদের মধ্যে শীর্ষস্থানে উঠে গেলেন। একদিকে চীন, অন্যদিকে আফ্রিকা পর্যন্ত যাতায়াত করে তার কোম্পানির জাহাজ। নতুন নতুন জিনিস উৎপাদনের দিকেও তার ঝোঁক আছে। কলকাতা শহরের জন্য বরফ আনাতে হয় আমেরিকার বোস্টন শহর থেকে। এজন্য বরফ এখানে অগ্নিমূল্য। রুস্তমজি কলকাতায় বরফ প্রস্তুত করার জন্য তৎপর হয়ে উঠেছিলেন। কোনো ক্ষেত্রেই দ্বিতীয় স্থানের অধিকারী হয়ে দ্বারকানাথের সুখ হয় না। তাই দ্বারকানাথ তীক্ষ্ণ নজর রেখেছিলেন রুস্তমজির দিকে। যথাসময়ে অবশ্য রুস্তমজিও ধরাশায়ী হয়েছিলেন। ব্যবসা ক্ষেত্রে এসে দ্বারকানাথ দুরকম ইংরেজের সন্ধান পান। তার শ্রদ্ধেয় বন্ধু রামমোহনই এদিকে প্রথম তার মনোযোগ ফিরিয়ে দিলেন। এই ইংরেজ দেশ শাসন করে, তারা রাজার জাত, তারা প্রভু, কিন্তু এরা ইংল্যান্ডের একটি ছোট্ট শ্রেণী মাত্র, একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের শেয়ার হোল্ডার এবং তাদের বেতনভুক্ত কর্মচারীগণ। এছাড়াও অন্য ইংরেজ আছে যারা ভাগ্য অন্বেষণে এসেছে ভারতবর্ষে। তাদের আছে স্বাধীন পেশা। রাজকর্মচারীদের সঙ্গে তাদেরও স্বার্থের সংঘাত হয়, আদর্শগত বিভেদ দেখা দেয়। এদের মধ্যে অনেকে অর্থপিচাস, অনেকে নারী লোলু, অনেকে নীতিহীন নরপশু, আবার কেউ কেউ মুক্তমনা উদার একতরফা শোষণের প্রতিবাদকারী। তারা স্বতঃপ্রবৃত্ত হয়ে এদেশের ভাষা ও প্রাচীন সংস্কৃতি নিয়ে গবেষণা করে, শিক্ষা বিস্তারের আগ্রহ দেখায়, সংবাদপত্রে সরকারি নীতির সমালোচনা করে। রামমোহন ও দ্বারকানাথ দুজনেই বুঝেছিলেন অরাজক এবং নীতিশিক্ষা সংস্কৃতি ভ্রষ্ট ভারতের পক্ষে ইংরেজের শাসন আশীর্বাদ স্বরূপ। তবে ইংরেজ যেন ভারতীয়দের আত্মসম্মানে আঘাত না দেয়। রামমোহনের তুলনায় দ্বারকানাথ আরও বেশি বুঝেছিলেন যে ইংরেজদের কাছে ভারতীয়রা কৃতদাস। ভারতবাসী বহুকাল ধরে যুদ্ধবিদ্যায় অনভ্যস্ত। তাদের পক্ষে ইংরেজদের বিরোধিতা করা বাতুলতা। সেই জন্যই ইংরেজ সরকারের কাছ থেকে যতদূর সম্ভব ধন, মান, প্রাণের অধিকার আদায় করতে হলে ওই দ্বিতীয় শ্রেণীর ইংরেজদের সাহায্য নিতেই হবে। ইউরোপ ভ্রমণে গিয়ে দ্বারকানাথ এই সত্য আরও বেশি উপলব্ধি করলেন। ভারতে ইংরেজ রাজ্যের প্রতিনিধিদের সঙ্গে ইংল্যান্ডের অন্য শ্রেণীর ইংরেজদের অনেক প্রভেদ। ভৃত্য বা প্রজার মতো নয়। তারা দ্বারকানাথের সঙ্গে ব্যবহার করেছেন সমান সমান মানুষের মতো, কিংবা তারও
বেশি সম্ভ্রমের সঙ্গে। স্বয়ং ইংল্যান্ডেশ্বরী তাকে পাশে স্থান দিয়েছেন। বড় বড় ডিউক, লর্ড থেকে শুরু করে ঔপন্যাসিক চার্লস ডিকেন্স পর্যন্ত দেখা করে গেছেন তার বাড়িতে এসে। ভারত থেকে ইংল্যান্ডবাসীদের জন্য নানান উপহার নিয়ে গিয়েছিলেন দ্বারকানাথ। ইংল্যান্ড থেকেও তিনি ভারতীয়দের জন্য বিশেষ একটি উপহার নিয়ে এলেন, একটি মানুষ। এর নাম টমসন। এই টমসন পৃথিবীর সর্বত্র মানুষের স্বাধীনতার জন্য জীবনপণ লড়াইয়ে প্রস্তুত। এর আগে তিনি আমেরিকার কৃতদাস প্রথার বিরুদ্ধে অগ্নিশ্রাবী ভাষণ দিয়ে এসেছেন বিভিন্ন জায়গায়। সেই জন্য তার প্রাণ বিপন্ন হওয়ার সম্ভাবনা ছিল বারবার। এই বিশেষ মানুষটিকে দ্বারকানাথ ভারতে আমন্ত্রণ করে আনলেন এক গূঢ় উদ্দেশ্যে। এক শীতের ভোরে দ্বারকানাথের জাহাজ এসে ভিড়ল কলকাতা বন্দরে। আগে থেকেই খবর পেয়ে শত শত ব্যক্তি সেই সকালেই সেখানে এসে সমবেত হয়েছেন তাকে সম্বর্ধনা জানাবার জন্য। জেটিতে জাহাজটি স্পর্শ করার পর দ্বারকানাথ তার কক্ষ থেকে বেরিয়ে এসে দাঁড়ালেন পোর্ট সাইড থেকে। তার মুখখানি এক অদ্ভুত হাস্যে সমুজ্জ্বল। সকল অবিশ্বাসীরা এবার দেখুক। বিদেশ যাত্রার পাকাল্যে অনেকেই তাঁকে বলেছিল যে ইউরোপীয় জল হাওয়া ভারতবাসীর সহ্য হয় না, সেখান থেকে কেউ বেঁচে ফেরে না, যেমন রামমোহন ফেরেনি। দ্বারকানাথ হাত তুলে বললেন, আমি বেঁচে আছি। গোরা সৈন্য ও সিপাহীরা শহরের উপান্তে এক স্থলে বন্দুকের তাক অভ্যাস করে। দিনরাত গোলাগুলির শব্দের জন্য লোকে সেই অঞ্চলের নাম দিয়েছে দমদমা। এই দমদম বা দমদমে যাবার পথেই এক জায়গার নাম বেলগাছিয়া। যে পল্লীতে যে গাছ বেশি দৃষ্ট হয় সেই গাছের নামেই পল্লীর নাম, যেমন বটতলা, কাঁকুরগাছি, লেবু বাগান, পেয়ারা বাগান, তালতলা, ডালিমতলা ইত্যাদি। বেলগাছিয়ায় দ্বারকানাথের মনোরম বিলাসপুরী বেলগাছিয়া ভিলা। এক বিশাল উদ্যানের মধ্যে দিয়ে এঁকে বেঁকে প্রবাহিত হয়েছে মতিঝিল। তার স্বচ্ছ নির্মল জল, সে জলে ফুটে আছে নীলপদ্ম ও রক্তপদ্ম, যা কবিদের অতি প্রিয়। উদ্যানটিও সযত্নে কেয়ারি করা। এর মধ্যে রয়েছে গোলাপ, কদম্ব, স্থলপদ্ম, জুঁই, বেল, পিটুনিয়া, জিনিয়া, শাকস্পার্স, আরো কত না বাহারি ফুল। বাহির বাড়িটিতে অতি প্রশস্ত সব হলঘর, সেগুলির ত্রুটিহীন শোষস্থপ্যে চোখ ধাঁধিয়ে যায়। দেয়ালগুলি আধুনিক শিল্পীদের চিত্রকলায় সজ্জিত, মধ্যে মধ্যে এক একটি ভাস্কর্যের নিদর্শন। কোনো কোনো কক্ষে দেয়াল জোড়া বেলজিয়াম আয়না, ওপর থেকে ঝুলছে 100-150 মোমের ঝাড়বাতি, যার আলো ঠিকরে পড়ছে দর্পণে। প্রতিটি প্রকোষ্ঠের মেঝেতে ছড়ানো রয়েছে মির্জাপুরি গালিচা, বুটিদার লাল রঙের কাপড় ও সবুজ সিল্কে আসবাবগুলি মোড়া। মধ্যে মধ্যে শ্বেত পাথরের টেবিল, তার উপরে সাজানো পুষ্পস্তবক। সিঁড়ির দুপাশে ঝুলছে দুষ্প্রাপ্য অর্কিড, লোহার রেলিং ঢেকে দেওয়া হয়েছে লতা পাতায়। বাইরে একটি মার্বেল পাথরের ফোয়ারা, তার উপরে দণ্ডায়মান প্রেমের দেবতা কিউপিড। ফোয়ারাটিকেও আজ আলোক শোভিত করা হয়েছে, এ যেন সত্যি ইন্দ্রপুরী। মতিঝিলের মাঝখানে একটি দ্বীপ, সেই দ্বীপের ওপরেও রয়েছে আরেকটি গৃহ, এটির নাম গ্রীষ্মাবাস। একদিকে একটি ঝুলন্ত লোহার সেতু ও আর একদিকে একটি কাঠের সেতু দিয়ে এই গ্রীষ্মবাসটি বাগানের সঙ্গে যুক্ত। অবশ্য এই দুই সেতুও সদ্য আনিত দেবদারু পাতায় মোড়া এবং স্থানে স্থানে উঠছে বহুবর্ণ পতাকা। অতিথিদের সঙ্গে ঘনিষ্ঠতার তারতম্য অনুযায়ী কেউ বৈঠকখানায়, কেউ ওই গ্রীষ্মবাসে বসেছেন। চতুর্দিক থেকে ভেসে আসছে যন্ত্রবাদ্য ও নিত্যগীতের ধ্বনি। উদ্যানে অবিরাম বাজি পোড়ানো চলেছে। শীতকাল, ফিনফিনে বাতাস বইছে, আকাশ পরিষ্কার। অজস্র নক্ষত্রের সভাসদ নিয়ে নিশাপতি আজ সেখানে পূর্ণ গৌরবে বিরাজমান। ধরণীতলে এই বেলগাছিয়া ভিলাতেও যেন দ্বারকানাথ আজ তারকাদের মধ্যে চন্দ্র। ইউরোপ বিজয় করে এসেছেন তিনি, সেই উপলক্ষে আজ তার বন্ধুদের সঙ্গে মিলন উৎসব। তার অভিজ্ঞতা শ্রবণের জন্য সবাই উদ্গ্রীব। বেলগাছিয়া ভিলা স্থাপনের প্রথম দিকে দ্বারকানাথ তার শ্বেতাঙ্গ বন্ধু ও কৃষ্ণাঙ্গ বন্ধুদের পৃথক পৃথক দিনে নিমন্ত্রণ জানাতেন। ইদানিং তিনি সেই প্রভেদ ঘুচিয়ে দিয়েছেন। বিশিষ্ট রাজপুরুষ, কাউন্সিলের সদস্য, সুপ্রিম কোর্টের বিচারক, সামরিক কর্মচারী এবং জেলা শাসকরা যেমন আসেন, তেমনি ভারতীয়দের মধ্যে খ্যাতিমান ব্যক্তি, জমিদার ও ব্যবসায়ীদেরও তিনি আমন্ত্রণ জানান। বিলাসিতায় দ্বারকানাথের কার্পণ্য নেই, কিন্তু বেলাল্লা তিনি পছন্দ করেন।
ফুর্তি ও কৌতুক যদৃচ্ছা হতে পারে, কিন্তু কেউ বেএখতিয়ার হয়ে গেলেই জানবে যে ভবিষ্যতে আর কোনোদিন বেলগাছিয়া ভিলায় তার নিমন্ত্রণ হবে না। ইউরোপ যাত্রার আগে থেকেই দ্বারকানাথ ফরাসি রুচির অনুরাগী। তার বিলাসপুরীর নৈশভোজে ফরাসি রান্না এবং মোংলাই কাবাব, পোলাও, হোসেনির এই দুই রকমই খাদ্য পরিবেশিত হয়। শ্রেষ্ঠ মদ্য আনায়ন করেন তিনি সরাসরি ফরাসি দেশ থেকে, এবং তা অঢেল, অপুরন্ত। ভোগ বাসনার চেয়েও আড়ম্বর প্রিয়তাই এই মানুষটির চরিত্র লক্ষণ। মতিঝিলের মধ্যে দ্বীপের ওপরের বিশ্ববাসীর একটি কক্ষে দ্বারকানাথ নির্বাচিত বন্ধুমণ্ডলীর মধ্যে দণ্ডায়মান। অতিথিরা উপবিষ্ট, তাদের হাতে সুরাপাত্র। কারুর আচরণেই কোনো রকম ব্যস্ততা নেই, কেননা উৎসব চলবে সারা রাত। দ্বারকানাথের পরনে মখমলের পাজামা, তার ওপরে সোনার জরির কাজ করা একটি জানু ছড়ানো জোব্বা, কণ্ঠে মণিমাণিক্য খচিত স্বর্ণাহার, মাথায় উশিস, গায়ে স্বর্ণালঙ্কৃত একটি কাশ্মীরি শাল আলগাভাবে জড়ানো, পায়ে সেই অনুরূপ কারুকাজ খচিত সুর তোলা নাগ। তিনি খুব দীর্ঘকায় নন, কিন্তু উজ্জ্বল চোখ দুটিতে তার ব্যক্তিত্ব পরিস্ফুষ্ট। নাসিকার নিচে লম্বা গোঁফ। তিনি কথা বলেন বিস্বরে, প্রতিটি শব্দের ওপর আলাদাভাবে জোর দিয়ে। ইংরেজি বাহুল্য বর্জিত এবং পরিষ্কার। তিনি দাঁড়িয়ে আছেন একটি টেবিলে এক হাতে ভর দিয়ে। সেই টেবিলের উপর রাখা একটি রূপোর আলবোলা এবং একটি মরক্কো চামড়ায় বাঁধানো খাতা। খাতাটিতে তিনি তার ভ্রমণকালীন দিনলিপি লিপিবদ্ধ করে রেখেছিলেন। মাঝে মাঝে খাতাটির পৃষ্ঠা উল্টে তিনি তার ভ্রমণ বর্ণনা শোনাচ্ছেন অতিথিদের। একসময় এক ইংরেজ পুরুষ প্রশ্ন করল, মহাশয়, ইহা কি সত্যি যে আপনি যাবতীয় খ্রিস্টান জগতের গুরু মহামান্য পোপের সহিত সাক্ষাৎ করিয়াছিলেন? দ্বারকানাথ মৃদু হেসে বিনীতভাবে ঘাড় নেড়ে বললেন, হ্যাঁ মহাশয়, ইহা সত্য। রোমের ইংলিশ কলেজের প্রিন্সিপাল মহোদয় অনুগ্রহ করিয়া আমাকে পোপের সন্নিধানে লইয়া গিয়াছিলেন। তাহাকে দর্শন করিয়া আমি ধন্য হইয়াছি। অপর একজন ইংরেজ বলল, ইহার পূর্বে কোনো পোপ কি কোনো অখ্রিস্টানকে নিজ কক্ষে গ্রহণ করিয়াছেন? তাহা আমি বলিতে পারি না। প্রথম ইংরেজটি এবার একটু উদ্বিগ্ন স্বরে জিজ্ঞেস করল, তবে কি ইহাও সত্য যে আপনি পোপের সম্মুখে দণ্ডায়মান হইয়াও আপনার মস্তক হইতে উশিস খোলেন নাই? হ্যাঁ, ইহাও সত্য। উপস্থিত ইংরেজ পুরুষ ও মহিলারা আহত বিস্ময়ের ধ্বনি করে উঠল। পোপের সম্মুখে পৃথিবীর রাজধীরাজরাও মস্তক নগ্ন করে। দ্বারকানাথ বললেন, আপনারা বিচলিত হইবেন না। মহামান্য পোপ আমার উপর ক্ষুব্ধ হন নাই। তিনি সাদরেই আমাকে অভ্যর্থনা করিয়েছিলেন। আমি তাহাকে বুঝাইয়া বলিয়াছিলাম যে কোনো ব্যক্তিকে সম্মান প্রদর্শন করার জন্য মস্তকে উশিস রাখাই আমাদের দেশীয় প্রথা। অনেকেই এই কথাই তেমন প্রসন্ন হল না। তখন বিরোজীয় শিষ্য উচ্ছ্বাসপ্রবণ দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায় উঠে দাঁড়িয়ে বললেন, প্রিন্স দ্বারকানাথ উপযুক্ত ব্যবহারই করিয়াছেন। আমাদের দেশীয় প্রথায় তিনি মাননীয় পোপকে সম্মান জানাইয়াছেন। আর একজন ইংরেজ প্রশ্ন করল, ইংরেজ গিয়াও কি আপনি আপনার দেশীয় প্রথা সর্বত্র মান্য করতে পারিয়াছেন? দ্বারকানাথ তৎক্ষণাৎ বললেন, হ্যাঁ মহাশয়, যতদূর সম্ভব মান্য করিয়াছি। আমি স্বীকার করিতে বাধ্য, এ বিষয়ে আপনাদের স্বদেশবাসীর দিকের মনোভাব যথেষ্ট উদার। প্রতিদিন স্নানের পূর্বে গায়ত্রী জপ করা আমার অভ্যাস। ইংল্যান্ডে গিয়াও সেই অভ্যাস ত্যাগ করি নাই। এমনও হইয়াছে, আমি গায়ত্রী জপে বসিয়াছি, এমন সময় কোনো সম্ভ্রান্ত বংশীয় রমণী সমভিব্যাহারে আমার সহিত সাক্ষাৎ করিতে আসিয়াছেন। আমি ভৃত্যদের দিয়া সংবাদ পাঠাইয়াছি, তাহারা যেন অনুগ্রহ করিয়া একটু অপেক্ষা করেন, কেননা আমি জপ ছাড়িয়া উঠিতে পারিব না। আর একদিনের ঘটনা আমার স্মরণে আছে। সমাগ্রী ভিক্টোরিয়ার আমন্ত্রণে আমি এক দিবস রাজপ্রাসাদের শিশু সদন পরিষদে গিয়াছিলাম। সে স্থলে আপনাদিগের ভবিষ্যৎ যুবরাজ প্রিন্স অফ ওয়েলস এবং রাজকুমারী ছিলেন। মুক্তাখচিত শ্বেত মসলিন পরিহিত সেই অনিন্দকান্তি বালক বালিকাকে দেখিয়া আমি পরম প্রীতি পাইয়াছিলাম। উহারা কখনো কোনো হিন্দু দেখে নাই, সে কারণে অদ্ভুত বিস্ময় ভরা চক্ষে আমাকে নিরীক্ষণ করিতেছিল। আমি প্রথমে উহাদের প্রতি কোনো সম্ভাষণ করি নাই। আমার সেদিনের পথ প্রদর্শিকা লেডি লিচ নটন আমায় প্রশ্ন করেছিলেন, অল্প বয়স্কদের আপনারা কোন প্রথায় অভিবাদন করেন এবং উহারা আপনার সহিত করমর্দন করিতে পারে কি? আমি উত্তর করিলাম, বিলক্ষণ। অল্প বয়সীদের আমরা অঙ্গ স্পর্শ করিয়াই প্রীতি জানাই।
তখন সেই বালক বালিকা আসিয়া করমর্দন করিল এবং আমিও তাদের স্কন্ধে হস্ত রাখিয়া আমার শুভাশিস অর্পণ করিলাম। উপস্থিত ইংরেজগণ কেউই কোনোদিন ইংল্যান্ডের যুবরাজকে চর্মচক্ষে দেখেনি। তার সঙ্গে করমর্দন করা তো স্বপ্নের বিষয়। এই নেটিভ ব্যক্তিটি সেই সৌভাগ্য তো অর্জন করেছে বটে, এমনকি ব্রিটিশ সাম্রাজ্যের ঈশ্বরী মহামাননীয়া ভিক্টোরিয়ার সঙ্গে মধ্যাহ্ন ভোজন পর্যন্ত সেরে এসেছে, কিন্তু সেজন্য এর মধ্যে গর্ভরেখা নেই। দ্বারকানাথের আত্মীয় প্রসন্ন কুমার ঠাকুর ইংরেজিতে জিজ্ঞেস করিলেন, সে দেশের তো বহু প্রকার জাঁকজমকের কথা শুনিলাম, কিন্তু সেথায় এই বেলগাছিয়া বিলার মতো এমন সুরম্য ভবন আছে কি? এবার দ্বারকানাথ একটি দীর্ঘশ্বাস নীরবে গোপন করলেন। একটুক্ষণ চুপ করে থেকে বললেন, ভ্রাত, একসময় এই ভিলার জন্য আমার গর্ব ছিল, কিন্তু বিলাতে গিয়ে সে গর্ব আমার চূর্ণ হয়ে আছে। সেই কারণেই সে স্থল হইতে আমি আমার পুত্র দেবেন্দ্রকে এক পত্রে লিখিয়াছিলাম, মানুষের যদি ঐশ্বর্য থাকে, তাহা হইলে সে ঐশ্বর্য উপভোগ করিবার উপযোগী দেশ হইল এই। সে দেশের উদ্যান বাটিকাগুলি যে কি মনোরম, তাহা ভাষায় প্রকাশ করিবার ক্ষমতা আমার নাই। আমার এই বাগানটি এখন আমার চক্ষে দুয়োরানির তুল্য অপ্রিয় বোধ হয়। এক ইংরেজ প্রশ্ন করল, আপনি ডিউক অফ ডেভনশায়ারের কানন সৌধটি পরিদর্শন করিয়াছেন কি? দ্বারকানাথ এবার উচ্ছ্বাসিত হয়ে বললেন, আপনি যথার্থ নামটি উচ্চারণ করিয়াছেন। অনেক দেখিয়াছি, কিন্তু উহার তুল্য আর দেখি নাই। চ্যাটসওয়ার্থের ডিউক অফ ডেভনশায়ারের কানন, তাহাতে যে কত প্রকার দেশি বিদেশি বৃক্ষ রহিয়াছে, তাহার ইয়ত্তা নাই। কে জানিত এই পৃথিবী এত প্রকার বৃক্ষ ঐশ্বর্যান্বিতা? আরো বড় বিস্ময়ের কথা, সেই শীতপ্রধান দেশেও ডিউক মহাশয় কত প্রকার নাতিশীতোষ্ণ অঞ্চলে বৃক্ষরাজি সযত্নে সংরক্ষণ করিয়াছেন। সেই উদ্যানের তুলনায় আমার এই ভিলা যেন সমুদ্রের তুলনায় গোষ্পদ। ও দেশের আর কোন কোন বস্তু দেখি আপনি বিস্মায়িত হয়েছেন? আসল কথাটাই তো এখনো বলি নাই। একটি বিস্ময়ী আর সব কিছুকে ছাড়াইয়া বহুদূর গিয়াছে। শ্বেতাঙ্গ জাতি এক অসাধ্য সাধন করিয়াছে। তাহারা এক মহাশক্তি দৈত্যকে বন্দী করিয়া ভৃত্য করিয়াছে। মহাশয়, রহস্য না করিয়া একটু খুলিয়া বলিবেন কি? আমি ফরাসি ও আরবি ভাষা শিক্ষা করিয়াছি। উহাতে কতকগুলান অত্যুৎকৃষ্ট কিস্সা রয়েছে। একটির নাম কলসির দৈত্যর কিস্সা। কলসির মধ্যে বন্দী এক দানবকে মুক্ত করিয়া এক ব্যক্তি তাহার সাহায্যে যাবতীয় কর্ম করাইয়া লইত। ইউরোপে গিয়া দেখিলাম, তাহা অপেক্ষা অধিকতর শক্তিশালী এক দৈত্য এখন শ্বেতাঙ্গদের দাস। সেই দৈত্যের নাম বাষ্প। আপনারা কল্পনা করিতে পারেন কি, এক বিশাল লৌহ শকট যাহাতে শত শত লোক বসিতে পারে, সেই শকট বাষ্পে টানিয়া লইতাছে। সে এক অভূতপূর্ব দৃশ্য বটে। বিলাতের কয়েক স্থলে এটি চলিতেছে। ইহার গমনপথকে রেল রোড কহে। আমি জার্মানির কলোন নগরীতে, বিলাতের ম্যানচেস্টারে স্বয়ং এই রেলযোগে গমাগম করিয়াছি। সে যে কি বিস্ময়! উপস্থিত ইউরোপীয়দের অনেকেরই রেলওয়ে সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা আছে। বাঙালিরাও যে বাষ্পচালিত রেলের কথা আগে শোনেনি তা নয়। সংবাদপত্রে প্রায়ই এই বিষয়ে কৌতূহল উদ্দীপক সংবাদ থাকে, কিন্তু দ্বারকানাথ স্বচক্ষে রেলগাড়ি দেখে প্রায় যেন শিশুর মতন মুগ্ধ। নিউ ক্যাসেলে কয়লা খনি পরিদর্শন করতে গিয়ে তিনি দেখলেন যে সেখানেও কয়লা উত্তোলনের ব্যাপারে বাষ্পশক্তির সাহায্য নেওয়া হচ্ছে। কয়লা বহন করা হচ্ছে রেলগাড়িতে। বাংলাদেশের রানীগঞ্জে সর্বশ্রেষ্ঠ কয়লা খনির প্রতিষ্ঠাতা দ্বারকানাথ নিউ ক্যাসেলে গিয়ে আফসোস করেছিলেন, যদি তার নিজের দেশেও কয়লা চালানের এমন সুবিধা থাকত। এদেশে রেল লাইন পাতা যায় না। দ্বারকানাথ বললেন, শুধু রেলগাড়ি কেন, বাষ্প আরো কত অদ্ভুত কর্ম করিতেছে। আমি দেখিলাম, বাষ্পশক্তির সাহায্যে সংবাদপত্র মুদ্রিত হয়, ব্যাংক নোট মুদ্রিত হয়। একজন কেউ মন্তব্য করল, জাহাজেও আজকালই তো বাষ্পকল লাগান হইতেছে। দ্বারকানাথ বললেন, লিভারপুলে আমি জাহাজ নির্মাণ কারখানাও দেখিতে গিয়াছিলাম।
বিলাত গমনের পূর্বেই আমার 2খানি জাহাজ নির্মাণের জন্য ফকেট কোম্পানিকে বরাত দেওয়া ছিল। আমি স্বচক্ষে দেখিলাম সেই জাহাজদ্বয়ের ইঞ্জিন নির্মিত হইতেছে। আমার আত্মীয় বান্ধবদের আগ্রহে ও অনুরোধে একটি জাহাজের নামকরণ হইয়াছে আমার নামে। সেই দ্বারকানাথ জাহাজের ইঞ্জিন 350 অশ্বশক্তি বিশিষ্ট। কল্পনা করুন একবার, 350 অশ্বের স্থান লইয়াছে শুধু বাষ্প। তাহা হইলে সে কত বড় দৈত্য! ঈষৎ রঙ্গিন নেশায় সকলে হঠাৎ চটপট করে করতালি ধ্বনি দিয়ে উঠল। গল্পে গল্পে ঘন হয়ে এলো রাত। দ্বারকানাথের ভ্রমণ বর্ণনা সাহেব ও নেটিভ উভয় দলের কাছে খুব আকর্ষণীয়। এই প্রথম কোনো সম্ভ্রান্ত বংশীয় নেটিভ ইউরোপ পরিভ্রমণ করে এসে চাক্ষুষ বিবরণ পেশ করছেন, এবং দ্বারকানাথ যে সবকিছুরই প্রশংসা করছেন তা নয়। এবং দ্বারকানাথের বর্ণনার মধ্যে খুব সূক্ষ্মভাবে একটা কথাও ফুটে উঠছে যে ভারতের সম্পদ আহরণ করেই ইংল্যান্ডের এতখানি উন্নতি। সাহেবেরা এই প্রথম একজন নেটিভের মুখ থেকে তাদের পিতৃভূমি সম্পর্কে নানা কথা শুনছে। এই এক অদ্ভুত দৃষ্টিভঙ্গি, এবং সবচেয়ে বড় কথা, নেটিভ হয়েও এই ব্যক্তি এমন এমন স্থানে গমন করেছে যেখানে যাওয়ার সুযোগ তাদের নিজেদেরই হয় না। প্রসঙ্গ থেকে প্রসঙ্গান্তরে যেতে যেতে কথা একটু অপ্রিয় দিকে বাঁক নিল এক সময়। সুরার প্রভাবে কারুর কারুর ব্যবহার আরো সুমিষ্ট হয়, কারুর বা ভেতরে তিক্ততা বেরিয়ে আসে। ফ্রেন্ড অফ ইন্ডিয়া পত্রিকার জনৈক লেখক হঠাৎ প্রশ্ন করলেন, শ্রীযুক্ত ঠাকুর, আমরা বুঝিতে পারিতেছি যে ইংল্যান্ড, গৌরবোজ্জ্বল ইংল্যান্ড আপনাকে মুগ্ধ করিয়াছে। আপনি কি সেখানে পুনরায় যাইতে পারিবেন? দ্বারকানাথ দৃঢ়ভাবে বললেন, নিশ্চয়ই। ফিরিবার পথেই আমার মনে হইতেছিল যে কত কিছুই দেখা হইল না, অতৃপ্তি রহিয়া গেল। আবার আসিব, অনেক নবলব্ধ বন্ধুবর্গকে বলিয়া আসিয়াছি, আবার আসিব। কিন্তু আপনি ব্রাহ্মণ হইয়া নিষিদ্ধ কালাপানি পাড়ি দিয়াছেন, আপনার সমাজ আপনাকে জাতিচ্যুত করিবে না? এই বিষয়ে যে একটি আন্দোলন উঠিয়াছে তাহা আমরা জানি। আপনাকে প্রায়শ্চিত্ত করিতে হইবে নিশ্চয়। ইহা কি সত্য যে হিন্দু শাস্ত্র মতে প্রায়শ্চিত্ত করিতে গেলে গোময় আহার করিতে হয়? কেউ কেউ হেসে উঠল, কেউ কেউ হাসি গোপন করল। ভ্রু কিঞ্চিত করে দ্বারকানাথ একটুক্ষণ স্তব্ধ হইয়া রইলেন। ফ্রেন্ড অফ ইন্ডিয়া মাঝে মাঝেই তাকে কুটুস কুটুস করে দংশন করে। অবশ্য বিলাত যাওয়ার প্রাকালে তারা অভিনন্দন জানিয়েছিল। এখন এই ব্যক্তি তার বেদনার জায়গায় ঘা দিয়েছে। এতকাল ধরে তিনি কত ব্রাহ্মণের ভরণ পোষণ করেছেন, তিনি কল্পনাও করতে পারেননি যে এরা কখনো তার বিরুদ্ধে যাবে। অথচ এরাই তাকে সমাজচ্যুত করার জন্য কোলাহল শুরু করেছে। মূর্খ ও সংস্কার সর্বস্ব ব্রাহ্মণদের তিনি আজকাল দু চক্ষে দেখতে পারেন না। হিন্দু ধর্ম আর কতকাল কুপমুণ্ডুক হয়ে রইবে? দেশ বিদেশের জ্ঞান আহরণ মানুষের সৃষ্ট এবং প্রকৃতির সৌন্দর্য দর্শনেরও বাধা সৃষ্টি করে এই মূর্খরা। ধীর গম্ভীর স্বরে দ্বারকানাথ প্রশ্নকারীর উদ্দেশ্যে বললেন, আপনি নিশ্চয়ই জ্ঞাত আছেন যে পরলোকগত রাজা রামমোহন রায় ছিলেন আমার শ্রদ্ধেয় বন্ধু। তাহার আদর্শে আমি এই সকল ক্ষুদ্র সংস্কার বর্জন করিতে সমর্থ হইয়াছি। এ সমাজ যদি আমাকে পরিত্যাগ করে, আমি স্বয়ং সুখীচিত্তে পৃথক সমাজ করিব, সে সাধ্য আমার রহিয়াছে। আপনার পরিবারের সকলে আপনার পক্ষে যাইবে কি? দ্বারকানাথ একবার প্রসন্ন কুমারের দিকে তাকালেন। তার এই জ্ঞাতি ভ্রাতা তাকে পরিত্যাগ করেনি। প্রসন্ন কুমারের পিতা রামমোহন দেশী ছিলেন, কিন্তু প্রসন্ন কুমার রামমোহনের মুক্ত চিন্তার অনুসারী। অথচ দুঃখের বিষয়, তার নিজের পিতৃব্য ও ভ্রাতারা সর্বাংশে তাকে সমর্থ করেনি। ম্লেচ্ছ সংসর্গ দোষের জন্য তারাও দ্বারকানাথের প্রায়শ্চিত্তের দাবি জানিয়ে গুনগুন করছেন। দ্বারকানাথ বললেন, নিজ পরিবারের মধ্যে সাময়িক মনান্তর হয়ই, তাহাতে গুরুত্ব দিবার কিছু নাই। তবে আবার আপনাদের বলিতেছি, আমি কদাচ প্রায়শ্চিত্ত করিব না। আমি কোনো দোষ করি নাই, বরং দেশবাসীর সম্মুখে একটি মহৎ দৃষ্টান্ত উপস্থাপন করিয়াছি। আপনার সুযোগ্য পুত্র বাবু দেবেন্দ্র কি আপনার সমর্থ? আমরা জানিতে ইচ্ছা করি আপনি কতখানি নিঃসঙ্গ। আমার পুত্র অবশ্যই সে আমার সমর্থ। অদ্যকার উৎসব সার্থক করিবার ভার তো
তাহারই উপর। প্রকোষ্ঠের বাইরে অপেক্ষমান ভৃত্যদের উদ্দেশ্যে গলা চড়িয়ে দ্বারকানাথ বলেন, ওরে, কে আছিস? দেবেন্দ্রকে একবার ডাকতো। কেউ কোনো সাড়া দিল না। অঙ্গের শালখানির এক প্রান্ত মাটিতে লুটিয়ে দ্বারকানাথ চলে এলেন দ্বারের পাশে। তার ব্যক্তিগত দুজন ভৃত্য সেখানে নিথরভাবে দাঁড়িয়ে। তিনি রুক্ষস্বরে বললেন, দেবেন্দ্র কোথায়? সে এখানেই ছিল না? ভৃত্য দুজন অত্যন্ত ভীতস্বরে বলল, আজ্ঞা না হুজুর। সে কি বৈঠকখানা বাড়িতে রয়েছে? যা, ডেকে আয়। আমার নাম করে বলবি এক্ষুনি আসতে। ভৃত্য দুজন তড়িৎ গতিতে ছুটে গেল। তবু ওদের ব্যবহারে কেমন একটা খটকা লাগলো দ্বারকানাথের মনে। কয়েক বছর আগের একটি ঘটনা তার মনে পড়ল। তিনি অত্যন্ত উত্তেজিত হয়ে উঠলেন। রক্তের ঝলক এসে গেল তার মুখে। তিনি কক্ষের অভাগতদের উদ্দেশ্যে বললেন, আপনারা বিশ্রাম করুন, আমি অবিলম্বে আসিতেছি। জুতো মশমশিয়ে দ্বারকানাথ সেতু পার হয়ে চলে গেলেন বৈঠকখানার বাড়ির দিকে। তার ললাটে কুঞ্চন রেখা। ফোয়ারার সামনে আর কয়েকজন ভৃত্যকে দেখে তিনি আবার প্রশ্ন করলেন, তোরা কেউ দেবেন্দ্রকে দেখেছিস? ভৃত্যরা উত্তর দিতে সাহস পায় না। তারা কর্তাবাবুর মেজাজ জানে। ওর অপছন্দ মতো সত্য কথাও উনি একেবারে সহ্য করতে পারেন না। ভৃত্যেরা সবাই জানে কর্তাবাবুর বড় ছেলে এখানে নেই। তবু তারা খোঁজ করবার জন্য ব্যস্ত হয়ে ছুটে গেল। দেবেন্দ্রবাবু যাবার সময় ভৃত্যদের এবং বৈকুণ্ঠ নায়েবকে বলে গেছে যে বাবা মশাইকে যেন জানিয়ে দেওয়া হয় তিনি সুস্থ বোধ করছেন না, তিনি চলে যাচ্ছেন। বৈকুণ্ঠ নায়েব দূর থেকে দ্বারকানাথকে দেখেই দ্রুত উদ্যানের মধ্যে লুকিয়ে পড়ল। দ্বারকানাথ নিজে দেবেন্দ্র, দেবেন্দ্র বলে ডাকতে ডাকতে প্রতিটি কক্ষে উঁকি দিতে লাগলেন। তারপর যখন তিনি বুঝলেন তার পুত্র বেলগাছিয়া ভিলার কোথাও নেই, তখন তার মুখখানি বিবর্ণ হয়ে গেল। ধীরে ধীরে তিনি বেরিয়ে এসে দাঁড়ালেন উন্মুক্ত আকাশের তলায়। বৎসর কয়েক আগে বড়লাট লর্ড অ্যাকল্যান্ডের ভগিনী মিস ইডেনের সম্বর্ধনার উদ্দেশ্যে তিনি এই বেলগাছিয়া ভিলাতেই মহাসমারোহের সঙ্গে এক ভোজনের আয়োজন করেছিলেন। সেদিনও তিনি দেবেন্দ্রকে দিয়েছিলেন পরিচালনার ভার। পুত্রকে তিনি বোঝাতে চেয়েছিলেন যে এইসব উৎসবের অর্থব্যয় কখনো বৃথা যায় না। ব্যবসা ও জমিদারি পরিচালনার জন্য মান্যগণ্য রাজপুরুষদের সঙ্গে সৌহার্দ্য রাখলে অনেক সুবিধে হয়। সেদিনও দেবেন্দ্র তার কাজে অবহেলা করেছিল। একসময় দেখা গিয়েছিল যে সে অনুপস্থিত, কিন্তু আজও সে চলে গেছে। অতিথিরা কথা জানলে সকলের সামনে তার মাথা হেঁট হয়ে যাবে। তার পুত্র পিতৃগৌরব সম্পর্কে উদাসীন। পুত্রের মতিগতি তিনি কিছুই বুঝতে পারছেন না। কলেজ ছাড়ার পর দেবেন্দ্র হঠাৎ অত্যন্ত বেশি বাবুয়ানি শুরু করেছিল। সে সংবাদ দ্বারকানাথের কানে গেলেও তিনি বাধা দেননি। তিনি বুঝেছিলেন বয়সকালে ও দোষ কেটে যাবে। একবার দেবেন্দ্র এমনই এক সরস্বতী পূজার ধুম লাগালো যে সারা শহরে গাঁদা ফুল আর সন্দেশ বাকি ছিল না। সবই এসেছিল ঠাকুর বাড়িতে। এতটা বাড়াবাড়ি দ্বারকানাথ পছন্দ করেননি। পুজো উপলক্ষে লক্ষাধিক টাকা ব্যয় করার চেয়ে যে এইরূপ ভোজের আসরের উপযোগিতা বেশি, তা দেবেন্দ্র বুঝবে না। দেবেন্দ্রর চপলমতি কিছুটা সংশোধন করার অভিপ্রায়ে দ্বারকানাথ ছেলেকে ব্যাংকের হিসাব রক্ষকের কাজে লাগিয়ে দিলেন। দ্বারকানাথ লক্ষ্য করেছেন দেবেন্দ্র সাহেব সুবোধের সঙ্গে খুব একটা সংসর্গ করতে চায় না। সে ইংরাজিতে কিছু কাঁচা। সে তো শিক্ষক রেখে কিছুদিনের মধ্যে আয়ত্ত করে নেওয়া যেতে পারে। দেবেন্দ্র বুদ্ধিমান যে, তাতে কোনো সন্দেহ নেই। পিতা এদেশের শিরোমণি। জজ ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে উচ্চতম পদের ইংরেজের সঙ্গে যা শুধু পরিচয় না, বন্ধুত্বের সম্পর্ক। তার পুত্র পারতপক্ষে ইংরেজদের সংস্পর্শেই যেতে চায় না। দ্বারকানাথ দেবেন্দ্রকে কার্টেপর কোম্পানির অংশীদার করে নিয়েছেন, কিন্তু তার অবর্তমানে দেবেন্দ্র সাহেবদের সঙ্গে মিলেমিশে সে কোম্পানি চালাবে কি করে? দেবেন্দ্রের এই সাময়িক বাবুয়ানি ঘুচে গেছে, কিন্তু তার পরিবর্তে যা শুরু করেছে তার চেয়ে বাবুয়ানি ছিল ভালো। বড় মানুষের ছেলে মাঝে মাঝে আমোদ আহ্লাদ করবে, সেটাই তো স্বাভাবিক। অথচ দেবেন্দ্র এখন দিনরাত সংস্কৃত চর্চা করে, আর কি এক পাঠশালা স্থাপন করে তাই নিয়ে মেতে আছে। একদিন তিনি এজন্য শাস্ত্রী মহাশয়কে ধমক দিয়েছিলেন, এত বড় বিষয় সম্পত্তির তদারকি করতে হবে যাকে, সে কেন ওইসব
অকিঞ্চিতকর ব্যাপার নিয়ে পড়ে থাকছে। প্রবাস থেকে ফিরে তিনি এমন কথাও শুনেছেন যে কোনো দিন দেবেন্দ্র নাকি ঘন্টার পর ঘন্টায় কেদারায় বসে থাকেন। নাওয়া খাওয়া ব্যাপারে হুঁশ নেই, কেউ ডাকলেও সাড়া দেয় না। এসব কিসের লক্ষণ? দ্বারকানাথ নক্ষত্র খচিত আকাশের দিকে তাকালেন। তার মুখে বেদনার গাঢ় ছায়া। তার ধারণা ছিল তার ইচ্ছা অনুসারেই সবকিছু সংগঠিত হবে, কিন্তু আজ নিজেকে অত্যন্ত অসহায় বোধ হয়। সামান্য অবস্থা থেকে কত কঠোর পরিশ্রম ও জেদে তিনি প্রায় একটি সাম্রাজ্য স্থাপন করেছেন, কিন্তু কি লাভ হলো? ইংরেজ পুরুষটি প্রশ্ন করেছিল তিনি আজ কতটা নিঃসঙ্গ। বস্তুত তার মতো নিঃসঙ্গ মানুষ বুঝি আর কেউ নেই। পিতা নেই, মাতা নেই, সহধর্মিণীও কয়েক বৎসর আগে গত হয়েছে। আত্মীয় পরিজনরা তার প্রতি হিংসু। প্রিয়তম পুত্রকে তিনি নিজের আদলে গড়বেন ভেবেছিলেন, কিন্তু সে দূরে দূরে সরে থাকে। কখনো নিজে থেকে এসে ঘনিষ্ঠ বাক্য বলে না। বাড়ির সকলে তাকে সমীহ করে, ভয় করে, যেন তিনি একটা বাঘ। একটা স্নেহের কথা বলার মতো কেউ নেই। দেবেন্দ্র কি তার জীবন প্রণালীর প্রতি অবজ্ঞা পোষণ করে? দ্বারকানাথ অভিমানের সঙ্গে চিন্তা করলেন, তাহলে আর বাণিজ্য ও সমৃদ্ধির জন্য এত শ্রম করে কি হবে? তার জীবন তো শুষ্কই থেকে যাবে। মনে পড়ল প্রবাসের দিনগুলি কত মনোরম ছিল, কত অভ্যর্থনা, কত স্তুতি। তিনি যেখানেই গেছেন সকলের দৃষ্টি ঘিরে থেকেছেন তাকে। অর্থ উপার্জন তো অনেক হয়েছে, আর নয়। দ্বারকানাথ সংকল্প করলেন যত শীঘ্র সম্ভব তিনি আবার সাগর পাড়ে দেশের উদ্দেশ্যে ভেসে পড়বেন। এ পোড়া দেশের জন্য আর মস্তক ঘর্মাক্ত করে লাভ কি?